ইউনূস কখন আসবেন এবং তার সাথে তারা কথা বলবেন, কুশল বিনিময় করবেন। মূলত একই সাথে তারা এই যে সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তারাও আসলে আলাদা করে কথা বলবেন সেই জায়গাটিতে। এবং তার পরবর্তীতে আজকে দিনের যে কার্যক্রম সেটি একটু জানিয়ে রাখতে চাই দর্শক আপনাদেরকে। সেটি হচ্ছে যে তিনি মূলত এখান থেকে তার নিজ বাসভবন গুলশানে, গুলশান 2-এ অবস্থিত যে তার বাসভবনটি রয়েছে সেই বাসভবনে যাবেন। সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তার পরবর্তী সময়ে মূলত বঙ্গভবনের উদ্দেশ্যে যাবেন এবং আজ রাত 8টায় সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে 15 সদস্যের যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন সেই সবাইকে নিয়েই কিন্তু আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানটি বা কার্যক্রমটি সেটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ফলে সেখানে তিনি যুক্ত হবে এবং সেখানে প্রায় 400 অতিথি বিভিন্ন খাতের বিভিন্ন সেক্টরের বিভিন্ন জন তারা কুশীলব তারা আসলে সেখানে যুক্ত হবেন। অর্থাৎ সেটি রাত 8টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তারপর মূলত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি একটু আগে এসেছেন, আমরা যদি তার সম্পর্কে একটু বলতে চাই যে সেটিও কিন্তু বলছিলাম যে তার যে চেনা জানা তার যে পরিচিতি সেটি শুধুমাত্র বিশ্বজুড়েই, শুধুমাত্র বাংলাদেশ জুড়ে না, সেটি কিন্তু বিশ্বজুড়েই রয়েছে। যিনি বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল জয় করেছেন, যে কাঙ্ক্ষিত সম্মানটি তিনি আসলে আমাদের জন্য নিয়ে এসেছেন বাংলাদেশি হিসেবে। এবং বলা চলে যে বিভিন্ন ক্ষুদ্র ঋণের মাধ্যমে, মূলত ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে তার যে প্রকল্প সেটি আসলে বিশ্বভাবে নন্দিত হওয়ায় তার এই স্বীকৃতি মিলেছে। বিশ্বের মানুষের কল্যাণে তিনি সামাজিক ব্যবসায় যে মডেল সেটিও কিন্তু তিনি আলাদাভাবে উপস্থাপন করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক, তিনি বোর্ডিং ক্রস করে এবং তাকে যে আনুষ্ঠানিক অভ্যর্থনা রয়েছে সেটির কার্যক্রম শুরু হয়েছে। তিনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে অবতরণ করে বিমানবন্দরে কিন্তু নেমে গিয়েছেন, সেই কার্যক্রমও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকেও দেখাচ্ছি দর্শক, সেটি আপনারা নিশ্চয়ই যমুনা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিমানবন্দরে এসে নামলেন এবং তাকে যে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হচ্ছে, 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে আরো ব্যক্তিবর্গ তারা মূলত সেই কার্যক্রমে অংশ নিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই মূলত এখানে এসে তিনি গণমাধ্যমে কথা বলবেন। তিনি এখানে সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন। আমরা এমন করে আসলে জানতে চাই, আমরা এরকম আরো একটি প্রত্যাশার কথা জানতে চাই আপনার কাছে, একটু ছোট করে জানতে চাই একদমই, যে আপনি একটু যদি ঘুরতেন, জি একদমই ছোট করে জানতে চাই যে কি প্রত্যাশা করছেন। নানা সংকট চলছে আমাদের এই দেশটাতে, সেই সংকটকালীন সময়ে এমন একটি সময়ে তিনি আসলে দায়িত্ব গ্রহণ করছেন, কি প্রত্যাশা রয়েছে আপনার? আচ্ছা, এটা কিন্তু এমনি স্বাভাবিক অন্য ক্ষমতা বদল না, এটা গণ আন্দোলনের মধ্যে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পরিবর্তিত একটা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব স্যার একটা অভিভাবক হিসেবে নিয়েছেন, ডক্টর ইউনূস একজন অভিভাবক হিসেবে নিয়েছেন। ফলে আমার মনে হয় যে দেশে যে এখন অরাজকতা চলছে এবং অর্থনৈতিক দুর্দশা চলছে, নিশ্চয়ই তিনি এটা সমাধান করবেন এবং বৈষম্য দূরে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করছি। মূলত যে বিভিন্ন বৈষম্যের কারণে বাংলাদেশে যে গণঅভ্যুত্থানের শুরুটি হয়েছিল এবং ছাত্র জনতার মাধ্যমে যেই আসলে কার্যক্রম বিপ্লবের শুরু হয়েছিল বাংলাদেশে 2024 সালের, সেটিকে তারা আসলে আলাদাভাবে মূল্যায়ন করছেন এবং তারা বলছেন যে এখানে মূলত যারা এই যে যাত্রা শুরু হচ্ছে সেটি আসলে সংকটকালীন সময় পার করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, যেখানে আসলে অনেক স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন আসলে বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি দর্শক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আনুষ্ঠানিক বিমানবন্দরে নামার পরপরই যে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে, তাকে অভ্যর্থনা জানানোর পরবর্তী কার্যক্রমগুলো সেটি আসলে সম্পন্ন হচ্ছে এবং সেটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে বিভিন্ন অর্থাৎ 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। সেই কার্যক্রম চলছে এবং তারপর পরই কিন্তু ডক্টর ইউনূস আসবেন এবং এখানে একটি বিমানবন্দরে আলাদা একটি মিডিয়া ব্রিফিং রুম করা হয়েছে সাময়িক সময়ের জন্য, যাদের সাথে যেখানে সুশীল সমাজের প্রতিনিধি এবং মূলত শিক্ষার্থীদের সাথে তারা কথা বলবেন এবং সেই কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেকেই সামিল হয়েছেন। আমরা
বিভিন্ন জন অর্থাৎ সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে ছাত্ররা যারা সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা তাদের উপস্থিতি দেখতে পেয়েছি। তারাও আসলে কুশল বিনিময় করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন সেই শিক্ষার্থীদের সাথে। ডক্টর ইউনূসের আলাদাভাবে সেই কার্যক্রম অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। দর্শক, আমরা সেটি আপনাকে দেখাবো এবং তারপর পরেই কিন্তু মূলত তিনি গণমাধ্যমে কথা বলবেন। আনুষ্ঠানিক যে কার্যক্রমটি সেটি সম্পন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে তিনি কিছুটা বিশ্রাম নিয়ে কিন্তু তিনি গণমাধ্যমে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অর্থাৎ সমন্বয়করা এই আন্দোলনের তারা কিন্তু অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও আনুষ্ঠানিকভাবে যে শিক্ষার্থী ডক্টর ইউনূসের সাথে যে কুশল বিনিময় বা সৌজন্য সাক্ষাৎ সেটি আসলে করবেন। সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তারাও এসেছেন। ফলে বিশাল এই অংশ জুড়ে গণমানুষের আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে যেই গণজোয়ার উঠেছিল বাংলাদেশে জুড়ে শিক্ষার্থীদের মতে, সেটি আসলে তারা এখনো বলছেন এবং সেটি আজকে রাত 8টার সময় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই প্রত্যাশা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে মানুষের সাধারণ প্রত্যাশা রয়েছে এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন। এবং তিনি একটু আগেই বাংলাদেশে এসে অবতরণ করেছেন এবং আমরা দেখেছি যে এই কার্যক্রমে মূলত বেশ কিছু সেখানে তাকে স্বাগত জানানোর জন্য সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে শিক্ষার্থীদের বড় একটি অংশ এসেছে এবং একই সাথে 3 বাহিনীর প্রধান, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সেই কার্যক্রম দেখাচ্ছিলাম আপনাদের মাধ্যমে। আপনারা দেখছেন দর্শক যমুনা টেলিভিশনের মাধ্যমে। এবং এই মুহূর্তে তিনি খানিকটা বিশ্রাম নিয়ে তিনি এখানে অপেক্ষমান যে সুশীল সমাজ রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তারপর পরই গণমাধ্যমে আলাদাভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। অর্থাৎ এটি বাংলাদেশে নামার পরে তার আনুষ্ঠানিক বক্তব্য প্রথম এবং তারপরেই তিনি আসলে তার নিজ বাসভবন গুলশানে যাবেন। সেখান থেকে মূলত বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে এবং আজ রাত 8টায় মূলত যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে 15 সদস্য বিশিষ্ট যেই কাঠামোটি রয়েছে সেই কাঠামোর প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। আমরা সেই কার্যক্রম আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যমুনা টেলিভিশনের মাধ্যমে। এখানে অপেক্ষমান শিক্ষার্থীরা রয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি। দর্শক, আপনি দেখছেন যে একটু আগেই বাংলাদেশে অবতরণ করেছেন অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন এবং তারপর পরই যে আনুষ্ঠানিক কার্যক্রম বা প্রক্রিয়াগুলো ছিল সেটি সম্পন্ন হয়েছে এবং সেটির পরপরই মূলত এখন শিক্ষার্থীরা অপেক্ষা অবস্থায় রয়েছে। একটি মিডিয়া ব্রিফিং রুম রয়েছে। মিডিয়া ব্রিফিং এর রুমে তিনি আলাদাভাবে কিন্তু ব্রিফ করবেন সেটি কিন্তু বলা হচ্ছে এবং তিনি এই মুহূর্তে খানিকটা বিশ্রাম নিয়ে এসেই তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলবেন। আমরা সবাই অপেক্ষায় আছি তার সেই বক্তব্যটি শুনবার জন্য বা তিনি তাই আনুষ্ঠানিকভাবে যেই কার্যক্রমটি শিক্ষার্থীদের সাথে সম্পন্ন করবেন সেটিও আমরা দেখতে চাই। এখানে আমরা দেখছি যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ অর্থাৎ সমন্বয়কারীরা যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই ডক্টর ইউনূস গণমাধ্যমের সামনে আসবেন আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া জানাতে। সেখানে মূলত শিক্ষার্থী, সমন্বয়ক, সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সকলের সাথে তিনি আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ বা কুশল বিনিময় করবেন এবং তার পরবর্তীতে মূলত তিনি এই যে কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সেই কার্যক্রমে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া জানাবেন। সেখানে নিশ্চয়ই আলাদা করে বিভিন্ন প্রশ্নের উত্তর যদি তিনি দেন বা তার প্রতিক্রিয়া সেটি আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখছিলেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি মূলত এসে এখানে গণমাধ্যমে যে ব্রিফিং রুমটি রয়েছে সেখানে এসে উপস্থিত হবেন। এবং আমি একটু বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কার্যক্রম সেটি আসলে বিশ্বব্যাপী নন্দিত এবং সেখানে শুধুমাত্র বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নয়, তিনি কিন্তু আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবেই স্বীকৃত একজন ব্যক্তি যিনি আসলে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করছেন এবং সেই কার্যক্রমের পথে অর্থাৎ তিনি
ফ্রান্সের প্যারিস থেকে মূলত এখানে এসেছেন এবং ফ্রান্সের প্যারিসে তিনি অলিম্পিকের বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে সেখানে মূলত তিনি তার ছোট একটি অপারেশন হয় এবং তার পরবর্তীতে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে গতকাল রওনা দেন এবং আজ বেলা 2:10 তিনি এখানে এসে পৌঁছেছেন। তার ক্ষুদ্র ঋণ প্রকল্প বিশ্বব্যাপী নন্দিত এবং যার ফলশ্রুতিতে গ্রামীণ ব্যাংক, তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয় করেছেন, যেটি আসলে বাংলাদেশের জয়। এবং একই সাথে তার যেই মডেল, সামাজিক ব্যবসার মডেল, সেটাও কিন্তু অনন্যভাবে উপস্থাপন হয়েছে দেশের ক্ষেত্রে। এবং এবার দেশ পুনর্গঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে সেটিকে ঘিরে আলাদা প্রত্যাশার জায়গা তৈরি হচ্ছে, সেটিকে ঘিরে মানুষের যে প্রত্যাশার জায়গাটি তৈরি হয়েছে সেটিও কিন্তু তারা বলছেন। আমরা সুশীল সমাজের অনেকের সাথেই কথা বলছিলাম যে সংকটকালীন এই সময়ে মূলত যেই সংকটগুলো তৈরি হয়েছে সেটি নিরসনে ডক্টর মোহাম্মদ ইউনূস আলাদাভাবে তার কার্যকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং সেই কার্যক্রমে সামিল হতে যেই কার্যক্রমগুলো বা সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেটি তিনি অবিলম্বে দেশের ভালোর জন্য, দেশের মানুষের জন্য সেই সিদ্ধান্তগুলো তিনি আসলে গ্রহণ করবেন বলে আমরা এখন পর্যন্ত তাদের প্রত্যাশায় জানতে পেরেছি। ফলে সবাই আসলে আনুষ্ঠানিকভাবে অপেক্ষা করছে ঠিক কখন আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি তিনি গণমাধ্যমে জানাবেন, সেটির জন্য তিনি আলাদাভাবে সবাই কিন্তু অপেক্ষা করছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই যে সময়ের সেটি সমাপ্তি করবে। আপনারা দেখছেন দর্শক যে একটু আগেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে এসে অবতরণ করেছেন ঠিক 2:10 এবং শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রথমে দুবাই থেকে একটি বিমানযোগে রওনা হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন মূলত। এবং এখানে সেনাপ্রধান সহ দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে অভ্যর্থনা জানান। এবং আজকে রাত যেই 8টা, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8টায় তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির উপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবেন এবং সেখানে শপথ গ্রহণ হবে। এবং সেখানে 15 সদস্যের মূলত একটি কাঠামো রয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব পালন সেখানে রয়েছে এবং 15 সদস্যের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব পালন করবেন। আমরা সেই কার্যক্রমে সামিল হতে তাকে দেখেছি যে একটু আগেই, অর্থাৎ দুপুর 2:10 বাংলাদেশ সময় তিনি এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন। এবং তার পরপরই কিন্তু এখানে অপেক্ষমান যে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের সাথে কাজ করা ব্যক্তিবর্গ অর্থাৎ তার সহকর্মী, তারা সবাই কিন্তু অপেক্ষা করছেন এখানে। এবং একই সাথে আমরা দেখেছি যে দর্শক যে 3 বাহিনীর প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী, তারা তাদের প্রধান আলাদা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু যে অভ্যর্থনা জানানো হয়েছে বিমানবন্দরে, সেই কার্যক্রমে সামিল হয়েছেন। আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে দর্শক, এবং আপনারা দেখছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাওয়া বিশ্বজয়ী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে আসবেন এবং গণমাধ্যমে কথা বলবেন, সেই অপেক্ষায় আমরা সবাই আছি। এবং সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখেছি। একই সাথে দেখেছি যে এখানে তার যারা সহকর্মী অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে কাজ যারা করেছেন সেই সহকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে তারা সবাই এখানে এসে কুশলাদি বিনিময় করবেন। সেখানেই মূলত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে বাংলাদেশে নামার পরে প্রথমবারের মতো কথা বলবেন তিনি, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার আগে। এবং এর পরপরই মূলত এইখানকার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার পরপরই তিনি তার নিজ বাসভবন গুলশান 2-এ সেখানে তিনি যাবেন। সেখানে খানিকটা বিশ্রাম নিয়ে তিনি মূলত যাবেন বঙ্গভবনে এবং সেখানে রাত 8টায় মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণের পরপরই তিনি সেই দায়িত্বভার গ্রহণ করবেন। এবং এই সংকটকালীন সময়ে নানা সিদ্ধান্ত কিন্তু অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং সেখানে মূলত সংকটকালীন সময় পার করবার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটির জন্য কিন্তু আসলে অনেকেই তার সিদ্ধান্তগুলোর অপেক্ষায় রয়েছে। ফলে এই সংকটকালীন সময় উত্তরণের জন্য, পুরো বাংলাদেশকে ভালো রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ কিন্তু তাকে নিতে হবে। সেই প্রত্যাশা কিন্তু এখানকার যারা এসেছেন তারা সবাই আলাদাভাবে করেছেন বা করছেন। আমরা দর্শক দেখাচ্ছিলাম তাদেরকে এবং সেই কার্যক্রমগুলোতে সামিল হতে মূলত এখানে আমরা দেখেছি যে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, সমন্বয়ক এবং তার সহকর্মী তারাও কিন্তু এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারা কুশল বিনিময় করার জন্য। এবং
বাংলাদেশ সময় ঠিক দুপুর 2:10 তিনি অবতরণ করেন এবং সেখানে অবতরণের পরপরই তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে। এবং সেখানে সরকারের অর্থাৎ এখানে আরো অনেক উচ্চপদস্থ কর্মকর্তা যারা এই অভ্যর্থনা অংশে যুক্ত হয়েছিলেন এবং আমরা সেটি দেখছিলাম। এবং দর্শক আমরা দেখাচ্ছিলাম হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এসে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে হয়তো তিনি বিশ্রাম গ্রহণের পরপরই তিনি মূলত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলবেন এবং সেখানে অপেক্ষমান যে গণমাধ্যমে কথা বলার জন্য যে ওয়েটিং রুমটি প্রস্তুত করা হয়েছে রেজা, সেটি আমরা দর্শকদের দেখাচ্ছি ইতিমধ্যেই। এবং সেখানে সুশীল সমাজের যে প্রতিনিধিরা তারা ইতিমধ্যে উপস্থিত আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অবতরণ করলেন তার যে সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি সম্পন্ন করার পরে আমরা দেখেছি তাকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে স্বাগত জানিয়েছেন। এই মুহূর্তে যেহেতু তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি, দর্শক আপনারা সরাসরি যে রুমটি দেখতে পাচ্ছেন, এখানে এসে গণমাধ্যমে কথা বলবেন এবং এখানে সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত আছেন। 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে যারা আছেন তারা সেখানে অপেক্ষমান রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্যের একটি দল সেখানে অপেক্ষমান রয়েছে। এর আগে 2:10 দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যে উড়োজাহাজটি সেটি বিমানবন্দরে অবতরণ করে এবং তারপর সেখানকার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করেন তিনি। তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও আমরা তখন দেখতে পেয়েছি। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়ক সার্জিস ছিলেন, নাহিদ ছিলেন, হাসনাত ছিলেন। এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন হাসনাত এবং সার্জিসকে দেখা যাচ্ছে সেখানে। এছাড়া সুশীল সমাজের যে প্রতিনিধিরা তাদের মধ্যে কিছু যারা আছেন তারা দেখলাম কিছুক্ষণ আগেই কুশল বিনিময় করেছে সার্জিসের সাথে। এই মুহূর্তে যে প্রস্তুতি সেটি মোটামুটি সম্পন্ন করা হয়েছে এবং যখনই গণমাধ্যমের সামনে এসে কথা বলবেন সেটিও আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমেই দেখতে পাবেন। ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন এবং এখানে গণমাধ্যমের সাথে কথা বলার পর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটিও আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। এবং বিমানবন্দরের বাইরের যে সড়ক সেখানে উৎসুক জনতার ভিড় ইতোমধ্যে লেগে গেছে। আমাদের সহকর্মী মাহফুজ মিশু সেখানকার আপডেটটুকু রাখছেন। মিশু, যদি শুনতে পেয়ে থাকেন, আমরা বিমানবন্দরের ভেতরে যে ভিআইপি লাউঞ্জ সেখানকার যে অবস্থা সেটি দেখাচ্ছিলাম এবং আপনি যেখানে আছেন সেখানকার যে উৎসুক জনতার ভিড় কিংবা সেখানকার যে অবস্থা দেখছেন সেটি একটু আমাদের দর্শকদের জানিয়ে দিবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই যে রুমটি, ভিআইপি যে রুমটি রয়েছে যেখানে গণমাধ্যমে কথা বলবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্রই প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে ঠিক এই মুহূর্তে গণমাধ্যমে কথা বলবেন, তিনি প্রবেশ করেছেন। দর্শক, আমরা সরাসরি তার বক্তব্যে যাব এবার। কেউ সামনে যাবেন না, প্লিজ প্লিজ সামনে থেকে সবাই বসে। স্টিল বসেন, বসেন না ভাই। ভাই বসেন বসেন, নজরুল ভাই বসেন বসেন। He's still injured. আসসালামু আলাইকুম। আজকে আমাদের গৌরবের দিন।
যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে, এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা, যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে, এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি। সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জন্য কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তারা একটা কষ্ট দেওয়া, তার থেকে নিমিড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা। এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের মুখ ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না করে সময়। যে সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার ভালো, সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে। তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই, এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ।
এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, সারা বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়ে হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দিন। আমরা আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, তারা অবাক হয়ে গেছে। আমাদের তো রাষ্ট্রীয় প্রতিনিধি অবিশ্বাস্য কেন, তাদেরও এটা কষ্ট করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে, আমাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকের থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে থ্যাংক ইউ আজকের জন্য হবে, কথা তো হবে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমরা এখানে থাকি, এখানে করি, এখানে স্যার একটু স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্রই দর্শক গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তার সাথে সমন্বয়কারীদের যেই সদস্যরা তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। তিনি বারবারই অনুরোধ করেছেন সহিংসতা রোধ করতে হবে এবং ছাত্ররা যেই পথ দেখিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় তিনি জানিয়েছেন, বারবার অনুরোধ করেছেন দল মত নির্বিশেষে যা ঘটেছে সবকিছু ভুলে গিয়ে বাংলাদেশকে রক্ষা করার তাগিদ তিনি বারবার দিয়েছেন এবং তার কণ্ঠে যে দৃঢ় প্রত্যয় তা আমরা সবাই শুনেছি। তিনি বাংলাদেশকে যে নতুন স্বাধীনতা দিয়েছে ছাত্ররা, সেটিকে ধরে রাখার তাগিদ দিয়েছেন এবং তিনি এটিও বলেছেন